কালিয়াচকে গঙ্গায় দুয়ারে সরকার ক্যাম্প। যেমন আপনাদেরকে বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, কালিয়াচকের ৩ নম্বর ব্লকে গঙ্গায় দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ২৪শে জানুয়ারি থেকে শুরু ক্যাম্প, ১লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার ক্যাম্প। কথা বলবো সেবক দেব শর্মা, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, কালিয়াচকে যে ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি, ১লা ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। গঙ্গা বক্ষেই কি এই ক্যাম্প বসছে? একদমই, দেখো, অভিনব দুয়ারে ক্যাম্প দুয়ারে সরকারের, এবং এই শিবির বসেছে কোথায়? মালদহের বৈষ্ণবনগরের রাজনগরে গঙ্গা বক্ষে নৌকোর উপরে বসেছে এই দুয়ারে সরকারের শিবির, যেখানে ৩৭টি দপ্তরের কর্মীরা তারা সরকারি পরিষেবা দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন। আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে এবং আজকে দেখা গেল শয়ে শয়ে মানুষ তারা কিন্তু এই নৌকোর উপরে নৌকোয় পৌঁছে গঙ্গা বক্ষে তাদের নিজেদের বিভিন্ন যে আবেদন, সেই আবেদনপত্র জমা দিলেন। এই অভিনব দুয়ারে সরকারের যে শিবির, মূল উদ্দেশ্য হলো যাতে কেউই এই প্রকল্পের বাইরে না থাকে, সকলের কাছেই যাতে সরকারি সুযোগ পৌঁছে দেওয়া যায়। আর উল্লেখযোগ্যভাবে আজকে এই শিবিরে গঙ্গাবক্ষে নৌকোয় যে শিবির হলো, তাতে স্থানীয় বিডিও সুকান্ত সিকদার ছিলেন, এলাকার স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত প্রধান বীরনগর ২-এর তিনি ছিলেন, এর পাশাপাশি সেখানকার যিনি বিও মহেশ তিনি ছিলেন। অর্থাৎ প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে এই ক্যাম্প হলো এবং সেখানে কয়েকশো মানুষ আজকে কিন্তু তাদের আবেদনপত্র জমা দিয়ে বিভিন্ন প্রকল্পের জন্য তাদের আবেদন করলেন এবং এই আবেদনপত্রগুলি যাচাই করে দ্রুততার সঙ্গে সেগুলি কার্যকর করা হবে, এমনটা প্রশাসন জানিয়েছে। আসলে অন্য কোথাও ক্যাম্প করলে এই যে নদী তীরবর্তী এলাকার মানুষজন তারা দুর্গম এলাকায় গিয়ে, বিশেষ করে মহিলারা গিয়ে তাদের আবেদনপত্র জমা দিতে পারছেন না, কারণ অনেকেই পরিযায়ী শ্রমিক, অনেক পরিবারের পুরুষরা ভিন রাজ্যে কাজ করে। এই অবস্থায় মূলত মহিলাদের কাছে হাতের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই ক্যাম্প বলে প্রশাসন জানিয়েছে। আজকে আমরা দুয়ারে সরকারে একটা মোবাইল ক্যাম্প করছি এবং এইটা বীরনগর ট্যুর আন্ডারে রাজনগর ঘাটে আমরা গঙ্গা বক্ষে দুয়ারে সরকারের মোবাইল ক্যাম্পটা করলাম। তো আমরা ৩৭খানা স্টল একটা নৌকার ওপরে করেছি, প্রচুর বেনিফিশিয়ারি। এখনো পর্যন্ত আমার যে কাউন্ট আছে মোটামুটি ২৫০-র উপরে লোক এসেছে। তো আমাদের দুয়ারে সরকারের যে নিয়ম আছে সেই অনুসারে আমরা প্রসেস করব। শুধু কালিয়াচকে গঙ্গাবক্ষেই নয়, তিস্তার চরেও দুয়ারে সরকার। তিস্তার দুর্গম চরে হাজির প্রশাসনিক কর্তারা নৌকা ট্রাক্টরে করে তিস্তার চরে। জলপাইগুড়ির বোয়ালমারীর নন্দনপুরে প্রথমবার তিস্তা নদীর চরে দুয়ারে সরকার ক্যাম্প। বাহির চরে বাস ৩০০ পরিবারের। প্রথম দিনে কেমন ভিড় হলো সেখানে জানবো, আমাদের প্রতিনিধি শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো, এক কথা বলা যেতে পারে একটা দুর্গম এলাকা, যেই এলাকাকেই কিন্তু সেই এলাকার মানুষজনকে সরকারি পরিষেবা যাতে পৌঁছে দেওয়া যায় সেই উদ্যোগই নিয়েছিল জলপাইগুড়ি ব্লক প্রশাসন। সেই ব্লক প্রশাসনের তরফ থেকেই কিন্তু এখানে একটি প্রতিনিধি দল, বিশেষ করে ৩৭টা যে প্রকল্প রয়েছে সরকারি প্রকল্প, সেই সুবিধা যাতে এই এলাকার মানুষজন পেতে পারেন তার জন্য ব্লক প্রশাসনের উদ্যোগে এবং বিডিওর নেতৃত্বে কিন্তু প্রশাসনের একটি টিম সেখানে গিয়ে পৌঁছায়। বলা যেতে পারে এখানে পৌঁছানোটাও ছিল কঠিন। প্রথমে নৌকো, তারপরে ট্রাক্টরে করে সেখানে পৌঁছান এবং সেখানে শিবির করে পরিষেবা দেওয়া হয়। সেই পরিষেবা নিতে কিন্তু ১৬০ জন মানুষ নাম নথিভুক্ত করেছেন বিভিন্ন প্রকল্পে, বিশেষ করে বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী সহ একাধিক প্রকল্পে কিন্তু তার নাম নথিভুক্ত করেছেন। এখানে ১২০০ মতন মানুষের বসবাস, ৩০০টি পরিবার রয়েছে এবং প্রতিটা পরিবারে প্রতিটা সদস্যই যাতে যারা এই সরকারি প্রকল্পগুলো সুবিধা পেতে পারে তার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হলো। বলা যেতে পারে প্রথম প্রশাসনের কোনো একটি ক্যাম্প বা শিবির হলো সেই চরের দুয়ারে। সেখানকার চরের মানুষজন যারা বিচ্ছিন্ন হয়েছিলেন, এতদিন পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন, তারা কিন্তু সরাসরি সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত হলেন। একসঙ্গে এতগুলো পরিবারের সদস্য কিন্তু যুক্ত হলেন একাধিক প্রকল্পের সঙ্গে এবং এই প্রকল্প আর এই প্রয়াস যাতে সম্মিলিতভাবে থাকে এবং নিয়মিত এই মানুষজনের সঙ্গে সংযোগ রাখা যায় তার জন্য প্রশাসনের তরফে, ব্লক প্রশাসনের তরফে কিন্তু যেই দুর্গম এলাকায় কেউ পৌঁছতে পারে না সেখানেই পৌঁছে যাচ্ছে সরকার, বসছে ক্যাম্প। সীমান্তের গ্রাম, সেখানেও বাদ যাচ্ছে না দুয়ারে সরকার প্রকল্প, সেখানেও মানুষের কাছে পৌঁছচ্ছেন তারা। নেপাল সীমান্তের খড়িবাড়ির মেচি নদীর পাড়ের ছবি দেখছেন, যেখানে দুয়ারে সরকারের ক্যাম্প বসেছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, মেচি নদীর পাড়ের এই যে গ্রাম যেখানে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সমস্ত পরিষেবা, এখানেও তো একটা দুর্গম জায়গায়, এখানেও মানুষ কিভাবে সাড়া দিচ্ছেন? দেখো, একেবারেই দুর্গম জায়গা, কারণ বছরের ৬টা মাস কিন্তু এই এলাকার মানুষ তারা কিন্তু নদী পেরিয়ে
স্বাভাবিকভাবে ভারতীয় ভূখণ্ডে আসতে পারে না। সেই রকম সীমান্তবর্তী গ্রামে কিন্তু এবার বসত দুয়ারে শিবির, দুয়ারে সরকারের শিবির, যেখানে এলাকার প্রায় 50টি পরিবার বিভিন্ন ধরনের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী প্রকল্প, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকল্পের আবেদন কিন্তু করেন। তোমাকে বলে রাখতে চাইব যে এই গ্রাম উন্নয়নের পরিষেবা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। যাতায়াতের ব্যবস্থা নেই বললেই চলে, নেই বিদ্যুৎ পরিষেবা, রাস্তাঘাট, এমনকি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাও। এবং সেই গ্রামে দুয়ারে সরকার শিবির পৌঁছার পর খুশি এলাকার বাসিন্দারা। তারা চাইছেন যেভাবে দুয়ারে সরকার তাদের এলাকায় পৌঁছেছে সেভাবে যাতে উন্নয়নের ছোঁয়া সেই গ্রামে পৌঁছুক। এবং এখানে আজ দেখা যায় যে খড়িবাড়ির বিডিও তিনি যেমন স্বয়ং উপস্থিত ছিলেন, তেমনি শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। তিনি বলছেন আজ যাবৎকাল এখানে কোনোদিনই উন্নয়ন পরিষেবা পৌঁছায়নি, এবার উন্নয়ন পরিষেবা পৌঁছাবে। এবং বিডিও জানান যে আগামী দিনে এই এলাকার বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে মেজি নদীর ওপর কিন্তু বাঁশের সাঁকো নির্মাণ করা হবে, যাতে মূল ভূখণ্ডের সঙ্গে এই গ্রামের বাসিন্দারা কিন্তু যাতায়াত ব্যবস্থা করতে পারে। নজর থাক। দুয়ারে সরকার ক্যাম্পে সাহায্য করছে কারা জানেন? বামেরা। অবাক হবেন না, এমনই ছবি আমরা দেখতে পাচ্ছি দাসপুরে। ফর্ম ফিল আপ, নাম নথিভুক্তিতে সাহায্য। দাসপুরের দুয়ারে সরকার ক্যাম্পে সৌজন্য, বাম কর্মীদের উদ্যোগকে স্বাগত তৃণমূলে। কথা বলবো, সুকান্ত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দুয়ারে সরকারের ক্যাম্পে এই যে সৌজন্যের ছবিটা ফুটে উঠছে, এর কোনো ব্যাখ্যা সিপিআইএম এর তরফ থেকে পাওয়া গিয়েছে? না দেখো রুমেলা, সিপিএম এর পক্ষ থেকে সেইভাবে ব্যাখ্যা নয়। তাদের দাবি যে মানুষের পিছনে তারা আগেও ছিলেন, এখনো থাকবেন। অর্থাৎ মানুষ এই যে সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধা, সেই সুবিধা পাওয়ার জন্য যে ফর্ম ফিল আপ থেকে নানান কাজ, সেই কাজ কিন্তু করে দিচ্ছেন সিপিএম এর নেতারা। শুধু তাই নয়, পার্বতী চক স্কুলের পাশেই যে ক্যাম্প, যে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে, সে পাশেই কিন্তু একদম বেঞ্চ নিয়ে সারি সারি সিপিএম এর নেতারা আছেন। সেখানে প্রচুর মানুষ অর্থাৎ উপভোক্তারা যাচ্ছেন, ফর্ম ফিল আপ করছেন। আবাস যোজনা থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন সরকারি প্রকল্পের সেই সুবিধার ফর্ম ফিল আপ করে দিচ্ছেন সিপিএম এর নেতারা। কিন্তু এই নিয়েই এলাকার মানুষ তারা কিন্তু বলছেন যে বামফ্রন্ট যেহেতু এখন জনসংযোগ বিচ্ছিন্ন হয়েছে, তাই আবার নতুন করে জনসংযোগ করার লক্ষ্যেই কিন্তু এই সরকারি প্রকল্প অর্থাৎ দুয়ারে সরকারের সামনেই ক্যাম্প করে তারা এইভাবে মানুষের সাহায্য করছেন। রুমেলা, বেশ। বহু বঞ্চিত মানুষ, বিশেষ করে গরিব মানুষ, তারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, অন্যান্য যেসব সরকারের জনকল্যাণমূলক সামাজিক প্রকল্পগুলি আছে, আমরা সকাল থেকে বসেই আমরা নেতৃত্ব পর্যায়ে আমাদের কর্মীগণ উপস্থিত থেকে মানুষের পাশে থেকে কিভাবে তাদের পাওয়া না যায় আধিকারিক দিয়ে। এটাই মুখ্যমন্ত্রীর বৈশিষ্ট্য যে সমস্ত মানুষকে এখানে দলমত নির্বিশেষে সবার কাছে তিনি পৌঁছে গেছেন, সবার কাছে আবেদন করেছেন, সবাই এখানে অংশগ্রহণ করছে। এবার দেখাবো যে ছবি, বনগার পর বাগদা সীমান্ত, সেখানে বাড়তি সতর্কতা, কারণ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। নজরদারিতে প্রথম ধাপে বসানো হলো 17টি সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা বসালো বাগদা পঞ্চায়েত। বাগদা সীমান্তে মোট 30টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত। গতকালই বনগা সীমান্তে 55টি সিসি ক্যামেরা বসানো হয়। কিভাবে চলবে নজরদারি? প্রথম ধাপে অবশ্যই সিসি ক্যামেরা বসেছে। এরপর জানাবেন আরো বিস্তারিত অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, উত্তর 24 পরগনার বাগদা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ অংশটাই বলা যেতে পারে বাংলাদেশের সীমান্তবর্তী। আমরা দেখেছি গতকাল বনগা ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এরকম সীমান্ত এলাকায় নজরদারির জন্য 55টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এবং এবার বাগদা গ্রাম পঞ্চায়েত উদ্যোগী হয়েছে যে যেহেতু বর্ডার এরিয়া এবং সেইখান থেকে কোনো মতেই অনেকটা অংশে দেখা যাচ্ছে তার কাটা নেই, সেই অংশ দিয়ে অনেক অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকে, উগ্রপন্থীরা ভারতবর্ষে ঢুকে অসামাজিক কাজকর্ম চালাতে পারে। সেই কারণে বাড়তি নজরদারির জন্যই এই প্রাথমিকভাবে 30টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 17টি সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং এই মনিটরিং করা হবে গ্রাম পঞ্চায়েত থেকে। গ্রাম পঞ্চায়েতে স্ক্রিন বসানো হয়েছে, সেখান থেকে মনিটরিং করা হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রাথমিকভাবে বসানো হয়েছে এবং পঞ্চায়েত প্রধান জানিয়েছেন যে এলাকার সাধারণ মানুষের সামাজিক সুরক্ষার কথা ভেবে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে। পরবর্তীতে যদি আরও প্রয়োজন পড়ে তাহলে বসানো হবে। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত সাধারণ নাগরিক
নাগরিক আছে তারা জানিয়েছেন যে গ্রাম পঞ্চায়েত তাদের সুরক্ষার কথা ভেবে যে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে বা সিসি ক্যামেরা বসিয়েছে তাতে অনেকটা উপকৃত হবে বা তারা অনেকটা শান্তিতে থাকতে পারবে, প্রশাসন ভালোভাবে নজরদারি চালাতে পারবে। সেই কারণে তারা এই পঞ্চায়েতের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। বেশ। বাগদার মানুষ উপকৃত হবে, সুরক্ষিত হবে, কারণ বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি, যে কোনো মুহূর্তে উগ্রপন্থী ঢুকে আমাদের সাধারণ জনগণের উপরে একটা অ্যাটাক করতে পারে। সে ব্যাপারে আমরা অনেকটা সুরক্ষা পাচ্ছি। এবং বাংলাদেশে উদ্বিগ্ন যে পরিবেশ পরিস্থিতি, বিশেষ করে উগ্রপন্থীর ভারতবর্ষে ঢোকার যে একটা মানসিকতা, এটার দিকে লক্ষ্য রেখেই এবং সামাজিক সুরক্ষার জন্যে আমরা বাগদা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 30খানা সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেছি। আপাতত সক্রিয় রয়েছে 17টা। বিশেষ করে বাগদা অঞ্চলের পুরোটাই প্রায় সীমান্তবর্তী এলাকার মধ্য দিয়ে বিস্তারিত। জয়নগরে মহিলা খুনের কিনারা, মহিলাকে কুপিয়ে খুনে গ্রেফতার স্বামী। ঘটনার 7 দিনের মধ্যে কিনারা। জয়নগরের বকুলতলা এলাকায় খুন করা হয় আর তারপরই খুনের কিনারা। ঘটনার 7 দিনের মধ্যে কিভাবে কিনারা করা সম্ভব হলো, গোটা ঘটনার জানাবেন প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই দেখো, এই যে বকুলতলা থানার মায়াহাউড়ি গ্রামে গত মঙ্গলবার রাত 12টার সময় দেখা যায় যে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ। এমনভাবে এই মহিলাকে কোপানো হয়েছিল, তার মুখের কোনো ছবি পাওয়া যায়নি, আর যার জন্যই পুলিশকে বেশ খানিকটা বেগ পেতে হয়। অবশেষে মুর্শিদাবাদ থেকে যোগাযোগ করা হয় বকুলতলা থানার পুলিশের সঙ্গে, এবং বকুলতলা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করার পর একটি ছবি বকুলতলা থানার পুলিশের হাতে আসে, এবং সেই ছবি সূত্র ধরেই তার স্বামীর খোঁজ মেলে। গিয়াসউদ্দিন গাজী, যার বাড়ি বকুলতলা থানার মনিরতট এলাকায়, এই এলাকায় তার আরও একটি বিয়ে আছে, যার শ্বশুরবাড়ি কুলতলি এলাকায়। এবং এই যে মহিলার সঙ্গে তার, মুর্শিদাবাদের যে মহিলার সঙ্গে তার সম্পর্ক হয়েছিল এবং তার সেখানে প্রেমের সম্পর্ক হয়, সেখানে তিনি বিয়ে করেন। কিন্তু এই লতিফা গাজী তিনি কিন্তু এখানে আসেননি, তিনি মুর্শিদাবাদেই থাকতেন এবং এই সম্পর্কের বাইরে তিনি একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। আর সেই কারণেই এই দুজনের মধ্যে প্রেমের সম্পর্কে এবং সেখানে দেখা যায় যে কলহ সৃষ্টি হয়। এরপরেই এই পরিকল্পনা করে খুন করার জন্য সে পরিকল্পনা করেন এবং তার বাড়িতে নিয়ে যাবে বলে এই লতিফাকে ডাকে গত মঙ্গলবার, এবং বাড়ি নিয়ে যাবার পথে এই যে বকুলতলা থানার রথতলা এলাকা, সেখানে নির্জন জায়গায় তাকে কুপিয়ে খুন করে। তার 4 দিন আগে একটা আননোন ডেড বডি পাওয়া গেছিল। প্রথমে আমাদের ডিটেকশনটা ইম্পর্টেন্ট ছিল, পরে ওটা ডিটেকশন হয়। মুর্শিদাবাদের মহিলা, এখন উনি ওখানে কী জন্য এসেছিলেন, কীভাবে এসেছিলেন, আমরা এটা তদন্ত করছি। কালকে একটা আসামিকে আমরা অ্যারেস্ট করেছি, এবার এটাতে আবারও ইন্টিগ্রেশন করা হবে। করার পরে যেভাবে ইনভেস্টিগেশন প্রসিড হবে ওটা আমরা করব।